ও তো তোর সার্ভেন্ট হয়ে জয়েন করেছে, অ্যাডমিশন আগে নিয়েছে, তাহলে সেটার কি হবে? আরমান স্বাভাবিকভাবেই বলল, আমি যখন বাড়িতে থাকবো তখনও আমার কাজ করবে, আর আমি যখন অফিসে চলে আসব তখন মায়া অফিসে এসে অফিসে কাজ করবে। সিম্পল। আর অফিসের কাজের জন্য ওকে আলাদা করে মাইনে নিতে হবে। ওকে? মিস্টার ড্যানিয়েল ভাঙা গলায় বলল, আপনারা তাহলে আপনাদের মতো কথা বলে নিন। আমি তাহলে আজ উঠি, আবার 1 সপ্তাহ পর দেখা হবে। তখন আমি এসে ডিজাইন ফাইনাল করে যাব। এই 1 সপ্তাহের মধ্যে হ্যান্ডেস ডিজাইন রেডি রাখবেন। কথাগুলো বলে উঠে দাঁড়ালেন মিস্টার ড্যানিয়েল, সাথে তার পিএ। ওনাকে উঠে দাঁড়াতে দেখে আরমান আর আবিরও উঠে দাঁড়ালো। আরমান হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্যে, মুখে বলল, ওকে মিস্টার ড্যানিয়েল, সি ইউ সুন। মিস্টার ড্যানিয়েল আরমানের সাথে হ্যান্ডশেক করে মেয়েকে উদ্দেশ্য করে বলল, ভাই মায়া, হবার কেতা হবে বলো তোকে? মায়া হালকা হেসে বলল। বা মিস্টার ড্যানিয়েল, আপনিও ভালো থাকবেন। এরপর মিস্টার ড্যানিয়েল ও তার পিএ বেরিয়ে গেল আরমানের কেবিন থেকে। আবির গেল ওনাদের এগিয়ে দিতে। আরমান মায়ের কাছে এসে বলল, আর কি মিস মায়া, কি ভাবছেন? এত বড় একটা কাজের দায়িত্ব নিতে পারবেন তো? একদম মিস্টার আরমান, আপনি তো বললেন এই কাজের জন্য আমাকে মাইনে দেওয়া হবে, আর আপনি তো জানেনই এই টাকার জন্য সব করতে পারি আমি। আরমান তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ, সে তো জানি। তাতে কীভাবে জানি মিস্টার ড্যানিয়েলকে পটিয়ে ফেললেন। তবে এটা আমার কোটি কোটি টাকার প্রজেক্ট, এতে একটু ভুল চলবে না। কোনো ভুল হবে না মিস্টার আরমান, বিশ্বাস রাখতে পারেন। ঠিক আছে, রাখলাম বিশ্বাস। তাহলে কালকের মধ্যে জয়েন হয়ে যাও। আর হ্যাঁ, তোমার সব প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আসবে, আর কালকে থেকে কাজ শুরু করতে হবে। ঠিক আছে স্যার। তখনই রুমে আবির প্রবেশ করে। সব কথা হয়ে গেল তোদের? তাহলে জয়েন করছো তো মিস মায়া তালুকদার? হ্যাঁ ভাইয়া, এত বড় একটা অফার ছাড়া যায়? হ্যাঁ, একদম। আচ্ছা আরমান, তুই এবার বাড়ি যাবি, আমিও যাব। চলো মায়া, তুমি আমার সাথে। তোমার এখনো লাঞ্চ করা হয়নি। আরে না না ভাইয়া, ঠিক আছে, আমি চলে যেতে পারবো। আর এই বাড়ি যাওয়ার আগে আমায় একবার আমার বাড়িও যেতে হবে। আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিতে হবে, সাথে জামা কাপড়ও। আরে তো কি হয়েছে, আমার গাড়ি আছে। প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে যাব, সেখানে তুমি লাঞ্চ করবে, তারপর তোমাকে নিয়ে তোমার বাড়ি যাব। তোমার যা যা লাগবে তুমি নিয়ে নেবে, তারপর আমরা শাড়িয়ার ম্যানশনে চলে যাব। সিম্পল, ঠিক বলিনি আরমান? আবিরের শেষের বলা কথার উত্তরে আরমান গম্ভীর গলায় বলে উঠল। সেটা তো তোরাই ভালো জানবি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না আরমান। গটগট পায়ে বেরিয়ে গেল কেবিন থেকে। কেন জানি আবিরের সঙ্গে এতটা ফ্রি ভাবে মায়ার কথা বলা আরমানের পছন্দ হচ্ছে না। এমনভাবে কথা বলছে যেন কতকালের চেনা। প্রচণ্ড রাগ এবং বিরক্ত লাগছে ওদের দুজনকে একসাথে দেখে। আরমান গটগট পায়ে কেবিন থেকে বেরিয়ে যেতে আবির একটা বাঁকা হাসি দিল। এটাই তো চাইছিল ওকে, যে ওর দেওয়া কথা রাখতেই হবে, যেভাবে হোক ওদের দুজনকে এক করতেই হবে। আবির ওদের পরে যে পোস্টে আছে তাকে সব কিছু বুঝিয়ে দিয়ে আবির আর মায়াও বেরিয়ে যায় অফিস থেকে। অফিস এখনও ছুটি হয়নি, কিন্তু আরমান আর আবির তবুও চলে গেল, যেহেতু আজকে একটা মিটিং চলছিল। বাইরে এসে মায়া আবিরকে বলল, ভাইয়া আমি চলে যেতে পারবো, আপনি চলে যান। একদম চুপচাপ এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। এই বলে আবির চলে গেল পার্কিং লট থেকে গাড়ি আনতে। কিছুক্ষণের মধ্যে আবির চলে আসলো। তারপর মায়ার জন্য ওর পাশে মানে সামনে সিটের দরজা খুলে দিল। মায়া উঠে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। এরপর প্রথমে আবির মায়াকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। মায়ের জন্য ভারী খাবার অর্ডার করে নিজের জন্য কফি অর্ডার দিল। তারপর ওদের খাওয়া শেষ হলে আবারও গাড়িতে উঠে বসলো। গাড়ি ওদের বাড়ি যাওয়ার রাস্তা ধরতে মায়া বলে উঠল। ভাইয়া একবার হসপিটালে যেতে হবে। আবির অবাক হয়ে বলল, হোয়াট? হসপিটাল? কিন্তু কেন? মায়া দুঃখিত গলায় বলল, পাপা হসপিটালে ভর্তি আছে ভাইয়া, ডক্টর বলেছে পাপা আর বেশি দিন বাঁচবে না। তখনও ওদের গাড়ি চলছিল। মায়ের বলা শেষ কথাটা শুনে আবির জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল, যেন কথাটা শোনা মাত্রই থমকে গেল। মায়া মুখ তুলে তাকালো আবিরের দিকে, আবিরও তাকালো মায়ের দিকে। মায়ের দুই চোখে তখন অশ্রুর ধারা। পিছনে গাড়ির হর্ন শুনে আবির গাড়িটা রাস্তার একপাশে লাগালো। তারপর মায়াকে জিজ্ঞাসা করলো। কি হচ্ছে আঙ্কেলের? মায়া কান্না ভেজা গলায় বলল, ক্যান্সার লাস্ট স্টেজ, কেমোথেরাপি চলছে, তবু বাঁচবে কিনা গ্যারান্টি নেই। মায়ের কথা শুনে আবির নিজের মুখের ভাষা যেন হারিয়ে ফেলল। ও কি বলে মেয়েটাকে সান্ত্বনা দিবে বুঝতে পারল না। এই মেয়েটার যে ওর বাবা ছাড়া এই দুনিয়া আর কেউ নেই। যদি ওর বাবার কিছু হয়ে যায় তাহলে
কোথায় যাবে এই মেয়েটা? এই দুনিয়া যে বড় নিষ্ঠুর তা যদি হয় আবার একটা অনাথ মেয়ের জন্যে। মায়া তখনও মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে চলছে। আবির ওর হাতটা মায়ার মাথায় রেখে বলল। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস রাখো। মায়া মুখে কিছু বলল না, শুধু ওড়না দিয়ে চোখের পানিটুকু মুছে নিল। তারপর নিজেকে স্বাভাবিক করতে চাইল। ও চায় না ওর দুর্বলতাগুলো কাউকে দেখাতে, কিন্তু এই মানুষটার সামনে কিছুতেই নিজেকে আড়াল করতে পারে না। কষ্টগুলো বেরিয়েই যায়। আর তাই তুমি তোমার বাবাকে বাঁচাতে আরমানের পার্সোনাল সার্ভেন্টের কাজ করতে এসছো, তাই তো? মায়া মুখে কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। আবির আবারও বলল। কিন্তু তুমি যে আগে একটা কোম্পানিতে জব করতে, ডিজাইনারে। মায়া একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। জানেন তো ভাইয়া, এই দুনিয়ায় একটা মেয়ের বেঁচে থাকা অনেক কঠিন। এই দুনিয়ায় কিছু মানুষরূপী হায়না বাস করে, যারা সুযোগ পেলেই অসহায় মেয়েদের ছিঁড়ে খেতে চায়। আমাকে ওই অফিসে ম্যানেজার মলেজ করার চেষ্টা করেছিল, তাই ছেড়ে দিয়েছি আমি ওই চাকরি। চাকরি ছাড়ার পরের দিনই ওই ওই কোম্পানির এমডি নিজে দেখা করতে এসেছিল আমার সাথে। নিজে আমার বাড়ি এসে জানতে চেয়েছিল চাকরি ছাড়ার কারণ। ডাবল মাইনে দিতে রাজি ছিল আমায়, আবার ওই অফিসে জয়েন করার জন্য, কিন্তু আমি রাজি হইনি। তার কিছুদিন পরই পাপার ক্যান্সার ধরা পড়ে। ধরা অবশ্য অনেক আগেই পড়েছিল। পাপা জানতো। পাপা নিজেই ব্যাংক থেকে লোন নিয়ে একা একাই চিকিৎসা করাচ্ছিল। আমি ভেঙে পড়বো ভেবে পাপা আবার কিছু জানতে দেয়নি। পাপার শরীরও দিন দিন ভেঙে পড়ছিল কেমন। আমি কিছু বললেও বলতো বয়স হয়েছে, এমনি একটু শরীর খারাপ, তাই এমন হচ্ছে। এরপর এই কিছুদিন আগে পাপার অতিরিক্ত শরীর খারাপ শুরু করে। হসপিটালে নিয়ে গেলে আমি জানতে পারি, আর সেই থেকেই পাপা হসপিটালে ভর্তি। এরপরে অনেক জায়গায় চাকরির জন্য গিয়েছিলাম, কিন্তু পাইনি। আপনি তো জানেন, পড়াশোনাও বেশি দূর করিনি। আবির কি বলবে বুঝতে পারলো না। মায়াকে সান্ত্বনা দেওয়ার ভাষা যে ওর নেই। ও আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে আবির আর মায়া প্রবেশ করলো ওর বাবাকে যেই কবিনে রাখা আছে সেই কবিনে। ওর বাবা চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়া গিয়ে ওর বাবার মাথায় হাত রাখতে ওর বাবা চোখ মেলে তাকালো। এসেছিস মা? তোকে বলছি আমায় বাড়ি নিয়ে চল মা। আমার এখানে একদম ভালো লাগছে না, ভীষণ কষ্ট হয় আমার। মায়া ওর চোখের পানি আড়াল করে ধরা গলায় বলল। আর একটু কষ্ট সহ্য করো পাপা, দেখবে তুমি ঠিক হয়ে যাবে, সেই আগের মতো। দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। আবির এগিয়ে গেল আশরাফ তালুকদারের কাছে। ওনার অবস্থা দেখে কি বলবে ভেবে পেল না। শেষ যখন ওনাকে দেখেছিল তখন পুরোপুরি সুস্থ ছিল। সেই মানুষটাকে এই অবস্থায় দেখে ভীষণ খারাপ লাগছে। আশরাফ সাহেব আবিরকে দেখে হাত বাড়িয়ে দিয়ে বললেন। আবির বাবা, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে? আসনি যে? আগে তো প্রায় আসতে। আমি দেশে ছিলাম না আঙ্কেল, এই 1 সপ্তাহ হলেও ফিরেছে। আপনি চিন্তা করবেন না, একদম ঠিক হয়ে যাবেন। আর ঠিক, দেখছো তো কি অবস্থা। আমি জানি আমি হয়তো আর বাঁচবো না, এই নিয়ে আমি কোনো চিন্তাও করি না বাবা। চিন্তা শুধু আমার মেয়েটাকে নিয়ে। এই দুনিয়ায় আমি ছাড়া ওর যে আর কেউ নেই। যদিও বা মেয়েটার বিয়ে দিলাম, সেটাও আবার ডিভোর্স হয়ে গেল। আমি না থাকলে তুমি আমার মেয়েটাকে একটু নিজের বোন ভেবে দেখে রেখো বাবা। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। খুব চিন্তা হয় আমার মেয়েটার জন্য। কথাগুলো বলতে বলতে আশরাফ সাহেব কেঁদে ফেললেন। ওনার কথা বলতেও কষ্ট হচ্ছে, তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে কথা বলছেন। এদিকে মায়ের চোখে তখন অশ্রুর বন্যা। এমন কঠিন পরিস্থিতি দেখে আবিরের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মায়া নিজেকে সামলে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল। পাপা, আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? সেই তখন থেকে উল্টাপাল্টা বকে যাচ্ছ তুমি। তুমি যদি এইসব বলো তাহলে কিন্তু আমি আর তোমার সাথে দেখা করতে আসবো না। শুধুমাত্র ডক্টরের সাথে কথা বলে তোমাকে বাইরে থেকে দেখেই আমি চলে যাব। আশরাফ সাহেব মুচকি হেসে বললেন। সে আমি খুব জানি তুই আসবি কি আসবি না। তুই যে আমার একমাত্র শেষ ও সম্বল মা। তুই না আসলে তো আমি আরই মরে যাব। মায়া মিথ্যে রাগ দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল। আবার তুমি এই কথা বলছো যে তোমার সাথে আমি আর কথাই বলবো না আরই। আশরাফ সাহেব মুচকি হেসে বললেন। দেখেছো আবির বাবা, আমার মেয়েটা এখনো কতটা ছেলে মানুষই করে। আচ্ছা আবির বাবা, তুমি কি জানো ও এখন কোথায় চাকরি করছে? ওটা হঠাৎ করেই ওই জবটা ছেড়ে দিয়েছিল। আমার চিকিৎসা করতে তো অনেক টাকা খরচ হচ্ছে।
তারপর এখন বলছে আবার একটা কোম্পানিতে কাজ করছে, সেখান থেকে নাকি লোনও নিয়েছে। তুমি এই বিষয়ে কিছু জানো? আসলে কি বলো তো বাবা, ভীষণ ভয় হয় মেয়েটাকে নিয়ে। আবির একবার মায়ার দিকে তাকালো, দেখলো মায়া তার অসহায় এই চোখে ওর দিকেই তাকিয়ে আছে। আবির বলল, হ্যাঁ আঙ্কেল, মায়া আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে ডিজাইনার হিসেবে জয়েন করেছে। আর আপনি ওর জন্য একদম চিন্তা করবেন না, আমি আছি তো আমার বোনকে দেখে রাখার জন্য। আশরাফ সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক বাবা, কিছুটা চিন্তামুক্ত হলাম। মেয়েটা আমার তোমার কোম্পানিতে কাজ করছে শুনে আমার পুরো বিশ্বাস আছে তুমি আমার মেয়েটাকে দেখে রাখবে। এভাবে আরো কিছুক্ষণ কথা বললো ওরা। মায়ার বাবার কথা বলতে কষ্ট হলেও তা কাউকে বুঝতে দিল না, খুব আস্তে আস্তে কথাগুলো বলছিল। তারপর মায়া আবির ডক্টরের সাথেও দেখা করলো, এরপর বেরিয়ে গেল মায়াদের বাড়ির উদ্দেশ্যে মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে। ওরা পৌঁছে গেল, আবির ওদের বাড়ি ঢুকালো না। ও জানালো এখনই অপেক্ষা করবে, কারণ আশেপাশে আরো কিছু বাড়ি আছে। মেয়েকে একটা ছেলের সাথে বাড়িতে ঢুকতে দেখে যদি কেউ কিছু মনে করে, সেই ভেবে আবির বাড়িতে ভিতরে গেল না। কিছুক্ষণের মধ্যেই মায়া একটা ব্যাগ নিয়ে হাজির হলো। তারপর ওরা দুজনে রওনা দিল শাহরিয়ার ম্যানশনের উদ্দেশ্যে। শাহরিয়ার ম্যানশন বাড়ির কলিং বেল বাজিয়ে বাইরে অপেক্ষা করছে মায়া আর আবির। মায়ার হার্টবিট বেড়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই ওই বাড়ির সবাই ফিরে এসেছে। কি বলবে ও সবাইকে, কিভাবে দাঁড়াবে ও সবার সামনে। আর আরমানের মা তো ওকে একদম পছন্দ করেন, ওই মহিলাকে দেখলেই তো মায়ার ভয় লাগে। এসব ভাবতে ভাবতেই দরজা খোলার আওয়াজের হলো। মায়ার সামনে তাকিয়ে দেখলো রুবি দাঁড়িয়ে আছে। আবির এগিয়ে গেলেও মায়া গেল না। আবির পিছনে তাকিয়ে দেখলো মায়া এখনো দরজার কাছে দাঁড়িয়ে। কি হলো, ওখানে দাঁড়িয়ে কেন? এসো। এই বাড়ির সবাই ড্রয়িং রুমে সোফায় বসা ছিল। আবিরের আওয়াজে সবাই ঘুরে তাকালো এটা দেখার জন্য আবির কাকে ডাকছে। মায়া ভয়ে ভয়ে মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে এলো। আর মায়াকে দেখার সাথে সাথে সবাই অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল সবাই। মায়া কিছুটা এগিয়ে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই শোনা গেল গম্ভীর গলার এক মহিলার আওয়াজ। তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, ও তাহলে চলে এসেছো তুমি। আসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। মায়া মুখ তুলে তাকালো সামনের দিকে। মহিলাটি আর কেউ না, আরমানের মা মিসেস সাবিনা শাহরিয়ার। খুব সুন্দর কাজের একটা শাড়ি পরে আছেন তিনি। আঁচলটা এক পিন করে হাত ধরে আছেন, গলায় কানে হাতে স্বর্ণের অলংকার সেজে আছেন তিনি। দেখতেও ভীষণ সুন্দরী মহিলাটি। কথাটা বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে এলো। তা কেমন লাগছে মায়া আমাদের বাড়িতে সার্ভেন্টের কাজ করতে? মায়া অপমানিত বোধ করলেও মাথা নিচু করে উত্তর দিল। ভালো। আরমানের বাবা আনোয়ার শাহরিয়ার কিছু বুঝতে না পেরে ওদের দিকে এগিয়ে এসে বলল, এ কি মায়া, তুমি এখানে? আর কিসের সার্ভেন্ট? আমি তো কিছু বুঝতে পারছি না। ও আমাদের বাড়িতে আরমানের সার্ভেন্ট হয়ে জয়েন্ট হয়েছে। ওর নাকি টাকার দরকার, কোথাও কাজ পায়নি তো তাই। আবার কাল থেকে নাকি আমাদের কোম্পানিতেও জয়েন করবে। হ্যাঁ, কোম্পানিতেও করবে। শুনলাম ও নাকি ডিজাইনার। আর আজ ও আমাদের কোম্পানিতে গেছিল আরমানকে লাঞ্চ দিতে। আর আমাদের একজন বিদেশি ক্লায়েন্টের নাকি ওর ডিজাইন খুব পছন্দ হয়েছে। উনি নাকি ওর ডিজাইন করা ড্রেস নেবেন, অন্য কোনো ডিজাইনের না। ওমা, সে তো ভালো কথা। তাহলে আমাদের কোম্পানিতেই কাজ করো, বাড়িতে কাজ করার কি দরকার? আমিও ওটাই বলছিলাম, কিন্তু তোমার গুণধর ছেলে ওকে এই বাড়িতে রেখেই ওর কাজগুলো করাতে চায়। কিন্তু আমি চাই না ওই মেয়ে এই বাড়িতে থাকুক। নিশ্চয়ই ওই মেয়ের কোনো মতলব আছে, তাই আমাদের বাড়িতে কাজ করতে এসেছে। ও হয়তো আবার ফিরে আসতে চায় আমার ছেলের জীবনে। না হলে কি ও আর অন্য কোথাও কাজ পায়নি? আমাদের বাড়িতেই ওকে কেন কাজ করতে আসতে হলো? কিসব বলছো তুমি সাবিনা? হ্যাঁ, নিশ্চয়ই কোনো কারণ আছে ওর এই সার্ভেন্টের কাছে জয়েন করার। তাই বলে তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। মায়া তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছে। খুব কান্না পাচ্ছে ওর। এতটা অপমানিত ওকে কখনোই হতে হয়নি। কিন্তু ওর যে আর কিছু করার নেই। ও তো নিজে থেকে আসেনি এই বাড়িতে কাজ করতে, ওকে জোর করে নিয়ে আসা হয়েছে। ওকে যে আরমান শাহরিয়ার কিনে নিয়েছিল ওর অজান্তেই, তাতে ওর দোষটা কোথায়? আবির এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিল, এখন বলে উঠল, আঙ্কেল, মায়ের বাবার শরীর অসুস্থ, উনি হসপিটালে ভর্তি আছেন। ক্যান্সারের লাস্ট স্টেজে আছেন উনি। জীবন মরণের সাথে লড়াই করছেন।
অনেক টাকা খরচ করেও ওনাকে বাঁচাতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। অনেক টাকা খরচে ওনার চিকিৎসা করাতে, আর মায়ের হাতে কোনো জব ছিল না, তাই ও বাধ্য হয়েছে আপনার ছেলের পার্সোনাল সার্ভেন্টে কাজ করতে। মায়ের দুই চোখে তখন অশ্রুর বন্যা। মাথা নিচু করে কাঁদছে মেয়েটা। ও ওদের করা অপমানের জন্য কাঁদেনি, কাঁদছে ওর বাবার কথা ভেবে। আরমান তখন সিঁড়ি দিয়ে নেমে আসছিল, কিন্তু আবিরের বলা কথাটা ওর কানে যেতেই সিঁড়ির মাঝখানে ধমকে দাঁড়িয়ে আছে সে। আবিরের পুরো কথাটা স্পষ্ট শুনতে পেয়েছে ও। দুয়ে দুয়ে চার মিলে গেল। যে প্রশ্নের উত্তরও এতদিন নিজের মনে খুঁজছিল পেয়ে গেল সেই উত্তর আবিরের কথায়। আরমানের চাচি আঞ্জুমা বেগম মায়ের কাছে এসে মায়ের চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। মেয়েটাকে ওনার প্রথম থেকে ভীষণ ভালো লাগে। আঞ্জুমা বেগম মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদে না মা, সব ঠিক হয়ে যাবে। জানো তো আল্লাহ যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন, তাই চিন্তা করো না। আল্লাহ চাইলে তোমার বাবা ঠিক সুস্থ হয়ে যাবেন। মায়া এমন স্নেহ ভরা স্পর্শ পেয়ে গলে গেল যেন। ছোট একটা মায়ের আদর পায়নি। ওর মাও জন্মের সময় মারা গেছেন, তাই মায়ের আদর ভালোবাসা কি জিনিস তা মায়া জানে না। আঞ্জুমা বেগমের এমন মায়া মমতা পেয়ে আরো জোরে শব্দ করে কান্না করতে লাগলো। যেই কান্নাটা এতদিন চাপা পড়েছিল সেটা বেরিয়ে এলো যেন। নিজেকে সবার সামনে শক্ত দেখালেও ও যেন ভেতরে ভেতরে বড়ই দুর্বল। আরমানের বাবা আনোয়ার সাহেব এগিয়ে এসে মায়ের মাথায় হাত রাখলেন, কিন্তু মুখে কিছু বলতে পারলেন না। মিসেস সাবিনা বেগম মুখ বেঁকিয়ে বিড়বিড় করে, আদিক্ষেতা যত সব ঢং। কিন্তু উনি বিড়বিড় করে বললেও কথাটা ঠিকই সবার কানে গেল। মায়া আঞ্জুমা বেগমের বুক থেকে মাথা তুলে দুই হাতে চোখের পানি ভালো করে মুছে নিল। না না, ও এভাবেই ভেঙে পড়তে পারে না। সবাই যে ওকে দুর্বল ভাববে বসে। সিম্প্যাথি দেখাতে আসবে সবাই। কারো কাছে সিম্প্যাথি চাইলো। আরমান সিঁড়ি দিয়ে নেমে এসে ড্রয়িং রুমে সোফায় বসলো। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া যাও, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো, ব্ল্যাক কফি উইথ সুগার। কিন্তু আব্বু, ও তো এখনই বাইরে থেকে এলো, এখনো ফ্রেশ হয়নি। আমি বানিয়ে দিই কফি। না ছোট আম্মু, যার যেটা কাজ তাকে সেটা করতে দাও। মায়া নিজের স্বাভাবিক স্বরে বলে উঠল, আমি আনছি ছোট আম্মু, তুমি বসো। না মানে আন্টি, সরি, আসলে ভুল করে বেরিয়ে গেছে। আঞ্জুম বেগম মুচকি হেসে বললেন, ছোট আম্মুই ডাকো, তুমি আমার আরেক মেয়ে। এমন না যে কাউকে কিছু বলে ডাকতে গেলে রক্তের সম্পর্ক বা কাগজের সম্পর্ক থাকতে হবে। ডাকটা মন থেকে আসে, কোনো সম্পর্ক থেকে না। মায়া মুচকি হেসে বলল, ঢং দেখলে বাঁচি না। বলেই উনি সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। আবির মায়াকে বলে, মায়া, রুবিকে বলবে তো আমার রুমে এক কাপ কফি দিয়ে যেতে। আমি দিয়ে আসছি ভাইয়া, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। আঙ্কেল, আপনাদের কিছু লাগবে? শেষের কথাটা মায়া আরমানের বাবা ও চাচার উদ্দেশ্যে বলে। আরমান বাবা বললেন, একটু চা হলে ভালো হতো মামনি, কিন্তু তুমি আগে ওদের কফি দাও, তারপর ফ্রেশ হয়ে আমাদের একটু চা দিও। তোমার হাতে চা খেতে ভীষণ ভালো লাগে আমার। আরমানের চাচা মনোয়ার সাহেব বলে উঠলেন, আমারও ভালো লাগে। হ্যাঁ, তোমরা যে যার মতো মেয়েটাকে অর্ডার করছো, বাইরে থেকে এসেছে, ওকে একটু রেস্ট তো নিতে দাও। আরে ও কোনো ব্যাপার না ছোট আম্মু, বেশিক্ষণ লাগবে না, আমি এখনই আসছি। মায়া চলে গেল রান্নাঘরে, আর সবাই যে যার মতো সোফায় বসলো। এরপর কিছুক্ষণের মধ্যেই মায়া একটা বড় ট্রে হাতে ড্রয়িং রুমে এলো। সবাইকে দেখলেও আরমানকে আর ড্রয়িং রুমের কোথাও দেখতে পেল না। মায়া ওদের কাছে এগিয়ে এসে আরমানের বাবা, চাচা আর ছোট আম্মুর হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। ওদের পাশে বসেছিল আরমানের বোন সামিরা, বয়স 18। মায়া ওর হাতে এক বাটি নুডলস দিয়ে ধরিয়ে দিয়ে বলল, আর এটা তোমার জন্য। সামিরা খুশিতে উত্তেজিত হয়ে বলল, থ্যাংক ইউ ভাবি। না মানে আপু। সামিরার কথা শুনে সবার হাসি হাসি মুখটা চুপসে গেল। আঞ্জুমা বেগম পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন, মায়া, আরমান এইমাত্র রুমে গেল, তুমি ওকে কফিটা একটু রুমেই দিয়ে আসো। ঠিক আছে ছোট আম্মু। আর বলছি, আবির ভাইয়ার রুম কোনটা? আরমানের রুমের আগে যেই রুমটা আছে ওটা আবিরের। আচ্ছা ঠিক আছে। মায়া চলে গেল ওপরে। যেহেতু আগে আবিরের রুম, তাই আবিরকে আগে কফি দিল। তারপর আরমানের রুমের দরজায় নক করলো। আরমান যাওয়ার অনুমতি দিলে মায়া ভেতরে প্রবেশ করলো। আরমান সোফায় বসেছিল ল্যাপটপ নিয়ে। মায়া ওর সামনের টেবিলে কফি রেখে বলল, আপনার কফি। আরমান আমতা আমতা করে বলল, মায়া, তোমার বাবা এখন কেমন আছে?
আরমানের বলা কথাটা শুনে মায়া কিছুটা থমকে গেল। তারপর তাচ্ছিল্য হেসে বলল, একজন ক্যান্সারের রোগীর যেমন থাকার কথা তেমনি আছে। কথাটা বলেই মায়া বেরিয়ে গেল। আরমান আরো কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারল না। মায়া আবারও সিঁড়ি দিয়ে নেমে আসতে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা আরমানের চাচা মনোয়ার সাহেব আঞ্জুমা বেগমকে উদ্দেশ্য করে বললেন, আঞ্জুমান, যাও মায়া মামনি থাকার ব্যবস্থা করে দাও। হ্যাঁ যাই, চলো আম্মু, আমার সাথে চলো। উনি ওনাদের বাড়ির একজন গৃহ সার্ভেন্টকে ডেকে বললেন মায়ার লাগেজটা দিয়ে যেতে। আঞ্জুমা বেগম মায়ার দিকে নিচে তাকাতে একটা মাঝারি সাইজের রুমে এসে বললেন, আজ থেকে তুমি এখানেই থাকবে। এটা বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের ঘর। উনি বেঁচে থাকতে এই ঘরেই থাকতেন। আমি মাঝে মাঝে পরিষ্কার করে রাখতাম ঘরটা। অন্য সব ঘর এখন ময়লা হয়ে আছে, পরিষ্কার করা নেই, তাই এখানেই থাকতে দিলাম। তোমার কোনো অসুবিধা হবে না তো? মায়া হালকা হেসে বলল, না ছোট আম্মু, কোনো অসুবিধা হবে না, বরং এই ঘরটা আমার খুব পছন্দ। আচ্ছা, তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও, পরে জমিয়ে আড্ডা দেব। আর ওই যে আলমারি, তুমি তোমার সব জিনিস ওখানে রাখতে পারো। ঠিক আছে ছোট আম্মু। আঞ্জুমা বেগম চলে গেল। আর মায়া লাগেজ থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে এসে দেখে প্রথমেই কল লাগালো হসপিটালে। ওর বাবার খোঁজ নেওয়ার জন্য কথা বলা হয়ে গেলে ওর লাগেজ থেকে জামাগুলো বের করতে লাগলো আলমারিতে গুছিয়ে রাখার জন্য। তারপর একে একে সব জামা গুছিয়ে রাখলো। তারপর ব্যাগ থেকে প্রতিদিনের ব্যবহৃত জিনিসগুলো বের করে ছোট ড্রেসিং টেবিলটায় রাখলো। তারপর ওর লেজ থেকে বের করলো একটা ডায়েরি। ওই ডায়েরিতে আছে কিছু ড্রেসের ডিজাইন। যখন ওর খুব মন খারাপ হয় বা ওর মন খুব ভালো থাকে তখন বসে বসে এই ডায়েরিতে ডিজাইন করে। এই ডায়েরিতে করা ডিজাইন কখনো কোথাও দেয়নিও। আলমারিতে একটা আলমারিতে একটা ছোট লকার আছে। সেই লকারটা খুললো ডায়েরিটা ওখানে রাখার জন্য, কিন্তু লকারটা খুলতেই চোখে পড়লো একটা কাঠের ছোট বাক্স। বাক্সটা অনেক দিনের পুরনো। মায়া বাক্সটা হাতে নিয়ে হাত বুলিয়ে দেখলো, কি মনে করে বাক্সটা খুলতে গিয়েও খুললো না, আবারও আগের জায়গায় রেখে দিল। আর আতর পাশে রাখলো ডায়েরিটা। তখনই ওই মেয়ের দরজায় নক পড়লো। মায়া আলমারি বন্ধ করে দরজা খুলে দিতেই দেখতে পেল হাসি মুখে দাঁড়িয়ে আছে সামিহা। ভেতরে আসতে দিবে না না মানে আপু? সামিরা ভাবি বলতে যাচ্ছিল কিন্তু বুঝতে পেরে থেমে গেল। সামিরা দুঃখী দুঃখী মুখ করে বলল, সরি আপু, আসলে আগে যখন তোমাদের বাড়ি যেতাম তখন ভাবি বলেই ডাকতাম, তো তাই এখনো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে সামিরাও যেত ওর দাদুর সাথে মায়ার সাথে দেখা করতে। মায়া হাসি মুখে বলল, ও কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি, এসো ভেতরে এসো। এই বলে সামিরার হাত ধরে রুমে নিয়ে গেল, খাটে বসিয়ে দিল। এই রুমটা মাঝারি সাইজের হলেও প্রয়োজনীয় সব কিছুই আছে। ছোট একটা বারান্দাও আছে রুমটার সাথে। বারান্দায় গেলে এই বাড়ির বাগানটা দেখে যায়, মানে বাগানের কাছেই ওই রুমটা। সামির মন খারাপ করেই বলল, জানো তো আপু, তোমাকে আমি মন থেকে ভাবি ভেবেছিলাম। তোমাদের ডিভোর্স হয়ে গেলেও তোমাকে ভুলতে পারিনি। মায়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাদ দাও, আগের কথা ভেবে মন খারাপ করো না। সামিরা ভালো এসব কথা বলে হয়তো মায়ারও মন খারাপ করে দিচ্ছে, ও তাই উৎফুল্ল কণ্ঠে বলল, হ্যাঁ ঠিকই বলেছ, তবে এখন আমি তোমাকে আমাদের বাড়ি পেয়ে ভীষণ খুশি, ভীষণ ভালো লাগছে আমার। ভাবি ডাকতে পারবো না তো কি হয়েছে, আপু ডাকবো। আর ভাবি ডাকটা কেমন পরপর, আর আপু ডাকটা কেমন আপন আপন। সামিরার কথায় মায়া কিছুটা হাসলো। এইভাবে আরো কিছুক্ষণ গল্প করলো ওরা। সকালে সূর্যটা ধীরে ধীরে আকাশের পূর্ব দিক থেকে উঁকি দিচ্ছে। চারপাশে এক শান্ত নির্মল পরিবেশ। পাখিরা ডানা মেলে গাছের ডালে বসে মিষ্টি সুরে ডাকে। প্রকৃতির এক স্বাভাবিক সঙ্গীত। বাতাসে হালকা শিশিরের গন্ধ। ঘাসে জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় ঝলমল করছে। গাছের পাতাগুলো রৌদ্রছায়ায় দুলছে, যেন সকালের তারা নতুন প্রাণ পেয়েছে। এই মনোরম দৃশ্য মায়া তার বারান্দা থেকে দেখছে আর উপভোগ করছে। আজ খুব সকালে ঘুমটা ভেঙে গেছে ওর, তাই বিছানা থেকে উঠে এসে বারান্দায় দাঁড়িয়েছে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। তারপর হাত মুখ মুছে রওনা দিল রান্নাঘরের উদ্দেশ্যে। এই বাড়ির সবাই হয়তো এখনো ঘুমিয়ে, শুধু পাখির কিচিরমিচির ছাড়া চারিদিকে এখনো নিস্তব্ধ। মায়া রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা বানাতে শুরু করলো। কিছুক্ষণ পরেই শোনা গেল কারোর পায়ের আওয়াজ। মায়া রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে দেখলো মিসেস আঞ্জুমা বেগম আসছেন। আরে মায়া মা, তুমি এত সকালে রান্নাঘরে কি করছো?
মায়া মুচকি হেসে বলল, এই তো ছোট আম্মু ব্রেকফাস্ট বানাচ্ছি। তোমার বানানোর কি দরকার মা, রান্নার জন্য শেফ আছে, আমি আছি। ঠিক তখনই রান্নাঘরে প্রবেশ করলো রুবি। এরই মধ্যে ওদের বাড়ির শেফরাও উঠে যে যার কাজে লেগে গেছে। মায়া স্যার এই সময় কফি খায়, জিম রুমে আছেন উনি, এরপর ওনার ঘরটা পরিষ্কার করতে হবে। আচ্ছা আপু ঠিক আছে, আমি এখনই যাচ্ছি কফি নিয়ে। আর ওনার জিম রুম কোন দিকে? ওনার রুমের সাথে অ্যাটাচ রুম আছে, ওনার জিম রুম। আচ্ছা আপু। আঞ্জুমা বেগম অবাক হয়ে দেখছে ছোট্ট মেয়েটাকে, যে কিনা বুকে হাজারো কষ্ট চাপা রেখে কতই না স্বাভাবিক দেখাচ্ছে নিজেকে। ভালোদের সাথে সব সময় কেন এমন হয়? মেয়েটার তো ওর বাবা ছাড়াই দুনিয়া কেউ নেই। আর দেখায় বোঝা যেত আর দেখেই বোঝা যেত ওর বাবা ওকে কতটা আদরে মানুষ করেছে। যদি ওর বাবা এই দুনিয়ায় থাকে তাহলে কোথায় যাবে? যদি ওর বাবা এই দুনিয়ায় না থাকে তাহলে কোথায় যাবে মেয়েটা? তখনও কি এইভাবে নিজেকে স্বাভাবিক রাখতে পারবে? ভীষণ মায়া হয় ওনার এই মেয়েটাকে দেখলে। কত সুন্দর মিষ্টি স্বভাবের মেয়েটা, আর তার কপালে কিনা এত কষ্ট, ভাবতেই অবাক লাগে। মায়া কফি বানাতে বানাতে আঞ্জুমা বেগমের উদ্দেশ্যে বলল, কি ভাবছো ছোট আম্মু? আঞ্জুমা বেগম মায়ের কাছে গিয়ে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিছু না মামুনি, দোয়া করি আল্লাহ তোমার সব কষ্ট ধুয়ে মুছে দিক। তুমি দেখবে এখন কষ্ট পেলেও একদিন খুব সুখী হবে তুমি। মায়া এই কথার প্রতি উত্তরে কিছু বলল না, শুধু ওর মুখ ফুটে উঠল কষ্টের হাসি। তারপর বলল, আচ্ছা ছোট আম্মু, আমি তো জানি না এই বাড়ির সবাই ব্রেকফাস্টে কি খায়, তাই লুচি আর আলুর দম বানিয়েছি। আঞ্জুমা বেগম হেসে বললেন, অনেক ভালো করেছো। আমি তোমার আঙ্কেল আর সমীরা তো লুচি খেতে অনেক ভালোবাসি। দেখবে ওরা এই ব্রেকফাস্ট দেখে অনেক খুশি হবে। বড় ভাবি আর আরমান হয়তো খাবে না, ওরা ডায়েট করে তো, তাই খুব বেশি অয়েলি জিনিস খায় না ওরা। আচ্ছা ঠিক আছে। আর আঙ্কেলরা কি উঠে গেছে? তাহলে ওনাদের জন্য বানাতাম। আঞ্জুমা বেগম তাড়াহুড়ো ভঙ্গিতে বলে উঠল, ওহ দেখেছ, আমি তো ভুলেই গেছি, তোমার আঙ্কেলদের জন্যই চা বানাতে এলাম আমি। ওনারা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, এখনই ফিরে এসে চা চাইবেন। মায়া মুচকি হেসে নিজের কাজ করতে করতেই বলল, তুমি চিন্তা করো না ছোট আম্মু, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। বলেই চা বানাতে শুরু করলো। আর আঞ্জুমা বেগম নানা করে বললেন, আরে আরে, আমি বানাচ্ছি, তুমি যাও। এরপর তোমাকে আরমানের রুম পরিষ্কার করতে হবে, তারপর অফিসেও তো যাবে তুমি। আজকে আবার প্রথম দিন। ও কোনো ব্যাপার না ছোট আম্মু, এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। যাও তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো, আমি এক্ষুনি চা আনছি। আঞ্জুমা বেগম মায়ের মাথার চুলগুলো হালকা এলোমেলো করে দিয়ে বললেন, পাগলি একটা। বলে উনি চলে গেলেন। এদিকে মায়া নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এরপর কিছুক্ষণের মধ্যেই মায়া সবকিছু রেডি করে রান্নাঘর থেকে উকি দিয়ে ড্রয়িং রুমে তাকালো, দেখলো আঙ্কেলরা চলে এসেছেন। মায়া একটা ট্রেতে করে চা নিয়ে গেল ওনাদের কাছে, ছোট আম্মুকেও চা দিল। এরপর আবারও রান্নাঘরে গিয়ে আরমানের জন্য বানানো কফি নিয়ে এগিয়ে গেল দোতলার দিকে। তারপর আরমানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নক করা সত্ত্বেও ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। ওর মনে পড়লো রুবি বলেছিল জিম রুমে থাকবে এই সময়, তাই হয়তো অত দূরে নক করার আওয়াজ যাচ্ছে না। মায়ার কোনো কিছু না ভেবে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ওর এই রুমটা ভালো করে দেখা হয়নি কখনো, তাই পুরো রুমটা একবার চোখ বুলালো। বিশাল বড় রুমটা, সব রকমের ফার্নিচারও আছে। পুরো রুমটাই সাদা কালার, তার সাথে দরজা জানলার পর্দা থেকে শুরু করে বিছানার চাদরটাও সাদা কালার। এত ঝাঁ চকচকে রুমটার কি পরিষ্কার করবে ভেবে পেল না মায়া। রুমে কিং সাইজের একটা বেড রাখা, তার পাশেই একটা বিশাল বড় বেলকনি, থাই গ্লাস লাগানো। সেই থাই গ্লাস ভেদ করে রুমে সকালের মিষ্টি রোদ প্রবেশ করছে। রুম থেকে যতদূর দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ব্যালকনিটা অনেক ফুল গাছ দিয়ে সাজানো। মায়ার আবার ফুল গাছ অনেক পছন্দ, তাই মায়া কফি হাতে এগিয়ে যেতে গেল সেই দিকে। কিন্তু তখনই একটা মোটা গম্ভীর পুরুষালী আওয়াজ ভেসে এলো ওর কানে। আরমান একটা টাওয়েল দিয়ে ঘামে ভিজে থাকা শরীরটা মুছতে মুছতে জিম রুম থেকে বেরিয়ে আসতে আসতে মায়ার উদ্দেশ্যে কথাটা বলল। মায়া আরমানের গম্ভীর গলার আওয়াজে থেমে গেল, তারপর আস্তে আস্তে আরমানের দিকে ঘুরল, কিন্তু তখনও মাথা নিচু করে রেখেছে। আরমান আবারও গম্ভীর গলায় বলল, কারো রুমে ঢুকতে হলে আগে অনুমতি নিতে হয়, সেই জ্ঞানটা নেই তোমার? সরি, আসলে আমি আপনার জন্য কফি এনেছি। বাইরে থেকে অনেকবার নক করেছি, বাট আপনি হয়তো শুনতে পাননি, তাই বাধ্য হয়ে রুমে ঢুকেছি আমি। কথাগুলো বলেই মায়া মুখ তুলে তাকালো আরমানের দিকে, আর সাথে সাথে পেছনের দিকে ঘুরে গেল, কারণ আরমানের গায়ে কোনো জামা ছিল না, শুধু একটা 3/4 প্যান্ট পরা ছিল। আরমান মায়াকে এইভাবে পিছনে ঘুরে দাঁড়াতে দেখে এগিয়ে এলো মায়ার কাছে, একদম মায়ের ঠিক পিছনে পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মায়ের কানের কাছে মুখ নিয়ে বাঁকা হেসে স্লো ভয়েসে বলল, এমন ভাব করছে যেন মনে হচ্ছে তুমি আমাকে এই অবস্থায় প্রথমবার দেখছো।
মায়া ভীষণ লজ্জা পেল ওর কথা। এই লজ্জা একজন স্বামীর কথায় স্ত্রী যেমন পায় তেমন লজ্জা নয়। এই লজ্জা অপমানের লজ্জা, এই লজ্জা অন্যজনের থেকে অপমানিত হওয়ার লজ্জা। মনে পড়ে গেল সেই দিন সেই ক্লাবের কথা। ওর বাবাকে হসপিটালে ভর্তি করার পরপরই টাকা চেয়েছিল ওর থেকে। আগে নাকি হসপিটালের বিল জমা করতে হবে, তারপর ট্রিটমেন্ট শুরু করবে। অনেক রিকোয়েস্ট করে 2 দিন সময় চেয়েছিল। তারপর অনেক জায়গায় ছুটেছিল টাকার জন্য, কিন্তু কুপ্রস্তাব ছাড়া কেউ ওকে টাকা দিতে চায়নি। প্রথম দিন ব্যর্থ হয়েছিল টাকা জোগাড় করতে। তারপর ওর একটা কলেজ ফ্রেন্ডকে কল করে, তেমন একটা কাছের বন্ধু ছিল না, এমনি চেনা পরিচয় ছিল, ওর কাছে সাহায্য চাইলে ওই মেয়েটাই ওকে এই ক্লাবের ঠিকানা দেয় আর ওই কাজের প্রস্তাব দেয়। মায়া প্রথমে না করে দিয়েছিল। মেয়েটা অনেক বুঝিয়েছিল যে এত টাকা হঠাৎ করে কেউই ওকে দিতে পারবে না, ওইটাই একমাত্র উপায়। তারপরও মায়া না করে দিয়েছিল। আবারও সারাদিন ছুটে বেরিয়েছিল অনেক জায়গায় লোনের জন্য, কিন্তু একদিনে লোন দেওয়া সম্ভব না। সন্ধ্যার দিকে হসপিটাল থেকে কল আসে, ও যদি টাকা জমা না করে তাহলে ওর বাবাকে কেবিন থেকে বের করে দেওয়া হবে। তখন মায়ের হাতে আর কোনো উপায় ছিল না। ওর মায়ের রাখা গয়নাগুলো বিক্রি করে যে টাকাটুকু জোগাড় করেছিল সেই টাকাটুকু জমা করে দিয়ে আসে হসপিটালে, আর ওই রাতটুকু সময় চেয়ে নেয় বাকিটা কাল সকালে জমা করবে বলে। এরপরই আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে শুধুমাত্র ওর বাবাকে বাঁচানোর জন্য ওই পথ বেছে নিয়েছিল। আর ওই জায়গায় আরমানকে দেখে যেদের বসেও কি বলছিল সেটা নিজেরও খেয়াল ছিল না। কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল। সেই কথাগুলো আর ওর করা কাজগুলো মনে পড়লে লজ্জায় মরে যেতে ইচ্ছা করে ওর, কিন্তু ওর যে কিছু করার নেই। ও মরে গেলে ওর বাবার কি হবে? ওর বাবার শেষ সম্বল হচ্ছে ও। প্রথম ওর অজান্তে ওকে কিনে নেওয়ার জন্য আরমানের উপর রাগ ঘৃণা থাকলেও এখন ও সত্যি আরমানের কাছে কৃতজ্ঞ ওকে এই সার্ভেন্টের কাজ দেওয়ার জন্য। যদি ওকে কিনে না নিত, যদি ওর সার্ভেন্ট না বানাতো, তাহলে ওকে ওই নোংরা জায়গায় এখনও কাজ করতে হতো। সত্যি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মায়ার এইসব কথা ভেবে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরমান ওকে একদৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। ওদের বিয়ের পর কখনো এত কাছে থেকে থাকা তো দূর থেকেও চোখ তুলে এক পলক দেখেনি ভালো করে, শুধুমাত্র মায়েশার কথা ভেবে। আর এখন মেয়েটাকে দেখলে কেমন যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আরমান তখনও মায়ার গা ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে। মায়া সেটা বুঝতে পেরে কাপা কাপা হাতে কফিটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আরমানের ঘোর কাটলো যেন। না কি করছে ওকে মেয়েটার মায়ায় পড়ে যাচ্ছে? না, এটা কিছুতেই সম্ভব না। ও শুধুমাত্র ওর মায়েশাকেই ভালোবাসে। আরমান মনে মনে ভীষণ বিরক্ত হলো মায়ের ওপর। বিরক্তিকর গলায় ওর কাছ থেকে সরে এসে বলল, ঠান্ডা তো হয়ে গেছে, যাও আবার গিয়ে নতুন করে কফি বানিয়ে নিয়ে আসো। মায়াও যেন এই অপেক্ষাতে ছিল। আরমানের বলার সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল। আর আরমান নিজের উপরই বিরক্ত হয়ে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। এদিকে মায়াকে আবারও কফি হাতে ঘুরে আসতে দেখে ছোট আম্মু বললেন, কি হলো মামনি, কফি নিয়ে ঘুরে এলে যে? আসলে ছোট আম্মু উনি জিম রুমে ছিলেন, তাই কফি ঠান্ডা হয়ে গেছে। ও আচ্ছা। মায়া আবারও রান্নাঘরে গিয়ে কফি বানাতে শুরু করলো। কফি বানাচ্ছে আর নিজের মনে বিড়বিড় করে আরমানকে বকছে। কফি বানানো হয়ে গেলে মায়া আবারও আরমানের রুমে গেল। দরজায় নক করলে কোনো সাড়া পেল না, তাই দরজাটা হালকা খুলে মুখ বাড়িয়ে দেখলো রুমে কোথাও আরমান আছে কিনা। কিন্তু আরমানকে রুমে কোথাও দেখতে পেল না। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, তার মানে আরমান ওয়াশরুমে। এই ভেবে রুমে ঢুকে গেল মায়া। কফিটা বেড সাইড টেবিলে রেখে যেমন এসেছিল তেমনভাবেই চলে গেল মায়া। এবার বুঝে করুকুনি। এখন আর কফি ঠান্ডা হলে ওর কোনো দোষ নেই, খেলে খাক, না খেলে না খাক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।